আবার সেই কম্পাউন্ডার। বাবুন ব্যানার্জিকে কিন্তু চোখ কম তার মানে ভাবুন কম্পাউন্ডার কত শক্তিশালী যে মুখ্যমন্ত্রীর ভাইকে পর্যন্ত আটকে দিয়েছে। আমার মাথার উপরে ছড়ি ঘোরানোর জন্য অবজারভার নিয়োগ, আমার বলে না, টালিগঞ্জে সব ওয়ার্ড এটা করা হচ্ছে, কোনো কাউন্সিলরকে কাজ করতে দেওয়া হয়নি। এই যে অবজারভার এই কম্পাউন্ডার গুলো রিক্রুট করেছিল এই অবজারভারদের অত্যাচারে। আমি মেসির কোমরে হাত জড়িয়ে ছবিও তুলতে পারিনি, আমি একটা সেলফিও তুলতে পারিনি। বাবুন ব্যানার্জি বললেন উনি 2013 থেকে কোণঠাসা, এতদিন ওনাকে কাজ করতে দেননি। আপনার বিধায়কের নাম, মানে আপনি যেখানকার কাউন্সিলর, সরাসরি তার নামটা নিলেন, বললেন যে তিনি আমাকে কাজ করতে দেননি। আপনার মন্তব্য? আবার সেই কম্পাউন্ডার। বাবুন ব্যানার্জিকে কিন্তু চোখ কম। তার মানে ভাবুন কম্পাউন্ডার কত শক্তিশালী যে মুখ্যমন্ত্রীর ভাইকে পর্যন্ত আটকে দিয়েছে। তার মানে কম্পাউন্ডারের ক্ষমতা কত ছিল যায়। উনি বলছেন, আমি বলতে পারবো না। উনি বলছেন তো, আরে ভাই সে তো প্রাক্তন মুখ্যমন্ত্রীর ভাই, তার কথা তো আমি পুরোপুরি মিথ্যে বলে ধরতে পারছি না। তিনি যখন অভিযোগ করেছেন, আজকে বানানো অভিযোগ না সাজানো অভিযোগ সরকার তদন্ত করে দেখুক। তার মানে কম্পাউন্ডারের তো ক্ষমতা ছিল ভাই। মুখ্যমন্ত্রীর ভাইয়ের কথা শোনা হয়নি, কম্পাউন্ডারের কথা শোনা হয়েছে। পদত্যাগের পর মমতা ব্যানার্জির সাথে বা অভিষেক ব্যানার্জির সাথে আপনার কথা হয়েছে? না স্যার, দেখুন সর্বোচ্চ নেতৃত্বকে কি বিরক্ত করা উচিত না সম্ভব না। মমতা ব্যানার্জির সাথে কথা হয়েছে বলা ভুল। মমতাদি তো আমাদেরকে পুরসভার কাউন্সিলরদের মিটিং এ ডেকেছেন, সেদিনকে তারা বার্তা দিয়েছেন, সেদিনকে অভিষেকও ছিল, তারা দলের পক্ষ থেকে বার্তা দিয়েছেন। সেটা যদি কথা হয় তাহলে সেই কথাটাই হয়েছে। পার্সোনাল লেভেলে কথা হয়নি, কারণ মন খারাপ, আমার নিজেরও মন খারাপ, তাদের মন নিশ্চিতভাবে আরো বেশি খারাপ। তাই এই সময় কথা না বলাই শ্রেয়। তারা যেটা বলছেন আমরা গণমাধ্যমে, সমাজ মাধ্যমে শুনছি, শুনে আমাদের নিজের বিচার বোধ যা বলছে সেই রকম কাজই। দেখুন আপনারা এসছেন, এর আগেও এসছেন, আমি তো রোজ পার্টি অফিসে বসছি, আমি তো ওয়ার্ড অফিসে বসছি, মানুষকে পরিষেবা দিচ্ছি, অঞ্চলে ঘুরছি। বড় বড় অনেক নেতা পালিয়ে গেছেন, আমরা তো পালাইনি। আমরা তো এখনো, মমতাদি বলেছেন যে অঞ্চলে থাকতে, আমরা তো অঞ্চলে রয়েছি। সেই বড় বড় কম্পাউন্ডার গুলো কোথায়, বড় মন্ত্রীগুলো কোথায়, যারা শান্তি নিয়ে ঘুরে বেড়াতো 2 জন, পুলিশ গোটা 10 গাড়ির কনভয় সব পালিয়ে গেছে, আমরা রয়ে গেছি। আপনার কথাতেই কম্পাউন্ডার বলে আপনারা টার্ম সৃষ্টি করেছেন। এবার এই কম্পাউন্ডারগুলোকে যারা নিয়োগ করেছিল সে তো অভিষেক ব্যানার্জি বা মমতা ব্যানার্জিই হবেন। যদি আমি আমার কাছাকাছি কাউকে না চাই, আমার কাছাকাছি কেউ ঘুরতে পারবে না? ঠিক ঠিক, ডাক্তারই তো কম্পাউন্ডারকে নিয়োগ করে। ডাক্তার ভালোর জন্য কম্পাউন্ডার রাখে, যে পেশেন্ট যারা আসবে তাদের সাথে কথা বলবে, বুঝিয়ে দেবে প্রেসক্রিপশনে কি আছে না আছে। ডাক্তারবাবু ভালো চেয়ে নিয়োগ করেছেন, যাদেরকে নিয়োগ করেছেন তারা তো ভালো চায়নি, তারা শুধু নিজের ভালো চেয়েছে। তারা যদি দলের ভালো চাইতেন তাহলে কম্পাউন্ডারগুলো আজও রাস্তায় থাকতেন, মাঠে ময়দানে থাকতেন কর্মীদের পাশে। ওনারা নিজের ভালো চেয়েছেন বলেই আখের গোছানোর জন্য পালিয়ে গেছে। মানে এতজন কম্পাউন্ডারের মধ্যে একজন কম্পাউন্ডারকে আমি দেখলাম, তিনি মমতা ব্যানার্জির বাড়ি গেলেন। আপনি যেখানকার কাউন্সিলর, আমি সেখানকার বিধায়কের কথাই বলছি, যে এক্স বিধায়ক ছিলেন, প্লাস তিনি আবার কোর্টে গেলেন রক্ষা কবচের জন্য মেসি কাণ্ডে। এটা নিয়ে আপনার বক্তব্য? দেখুন, আমি মেসির ঘটনার ইভেন্টে আমি মাঠেও যাইনি, হোটেলেও যাইনি, ইনফ্যাক্ট আমি কোনো টিকিটও পাই। তো যেহেতু আমি টিকিট পাইনি, আমার খারাপ লেগেছে দূর থেকে দেখতে যে এইরকম এত সুন্দর একটা ইভেন্ট পণ্ড হয়ে গেল। এবার আমি যেহেতু মাঠে উপস্থিত হওয়ার সুযোগ পাইনি, কারণ আমি কোনো টিকিট পাইনি, তাই আমি বলতে পারবো না কারা টিকিট পেয়েছে। তবে শুনেছি অনেকে নাকি অনেক অনেক টিকিট পেয়েছে। তো যারা অনেক অনেক টিকিট পেয়েছে, যারা মাঠের ভেতরে ওই বলয়ের মধ্যে ছিল, তারা বলতে পারবে। আমি মেসির কোমরে হাত জড়িয়ে ছবিও তুলতে পারিনি, আমি একটা সেলফিও তুলতে পারিনি। এমনকি আমি মাঠের সাধারণ দর্শক, যে মানে কিছু ক্ষেত্রে নাকি কমপ্লিমেন্টারি টিকিটও দেওয়া হয়েছে, একটা কমপ্লিমেন্টারি টিকিটও আমার কপালে জোটেনি। এখন মনে হয় যে ভাগ্যিস আমি টিকিটটা পাইনি। এবং টিকিট অনেক রকমের হয়, লাল টিকিট হয়, হলুদ টিকিট হয়, নীল টিকিট হয়। ভাগ্যিস আমি কোনো রকমের টিকিটই পাইনি। আপনাকে আমি 110-এর যখন আপনি কাউন্সিলর, তখন থেকে আমি আপনাকে লক্ষ্য করছি বা আপনাকে বোঝার চেষ্টা করছি আপনার গতিবিধি কি। আজকের ডেটে আপনি 98-এর কাউন্সিলর। একটা কোয়েশ্চেন আমাকে মন থেকে দেবেন, যে আপনি 98 যে সিপিএম এর গড়, সবাই জানি আমরা যে গড় ছিল, ওখান থেকে অরূপবাবু জিতে এলেন। অরূপবাবুর উপর একজন অবজারভার অ্যাপয়েন্ট করার কারণটা কি হতে পারে? কম্পাউন্ডার লাগিয়েছিল, নিযুক্ত করেছিল, যাকে নিযুক্ত করেছিল, অবজারভারের বিরুদ্ধে কিন্তু অনেক অভিযোগ আছে, আমি নাম বলতে চাই না, কারণ বেকার আমি ফুটেজ দিতে চাই না। যে অবজারভারকে নিয়োগ করেছিল, আজকে আপনি ভাবুন সিপিএম এর দুর্গ, ঠিক এই ওয়ার্ডে এখন ছিল, সেই ওয়ার্ডে সিপিএম আজকে থার্ড, শুধু নয় ডিস্টেন্স থার্ড, 20% ভোট পায়নি, 19.7% ভোট পেয়েছে সিপিএম। আর একটু জামানত বাজেয়াপ্ত তো এই ওয়ার্ডে রেসপেক্ট, এই ওয়ার্ডে পুরো ভোটটা বিজেপিতে চলে গেছে। কেন গেছে? এই যে অবজারভার এই কম্পাউন্ডার গুলো রিক্রুট করেছিল, এই অবজারভারদের অত্যাচারে। অবজারভারের দায়িত্বটা কি, আমি সেটা দেখবো। কম্পাউন্ডার বলবে পালিয়ে গেছে, যে কম্পাউন্ডার সে বলবে, ওর তো আমি তো নিয়োগ করিনি।
আমার মাথার উপরে ছড়ি ঘোরানোর জন্য অবজারভার নিয়োগ, আমার বলে না, টালিগঞ্জে সববার এটা করা হচ্ছে, কোনো কাউন্সিলরকে কাজ করতে দেওয়া হয় টালিগঞ্জে কোনো কাউন্সিলর, আমি একমাত্র কাউন্সিলর যে কোর কমিটি মিটিং এ যেতাম না এই কম্পাউন্ডার রাজত্বের বিরুদ্ধে, একমাত্র টালিগঞ্জের কাউন্সিলর যে ঘোষণা করে কোর কমিটি মিটিং এ যায়নি, টালিগঞ্জের কোর কমিটি মিটিং। আমি রাজ্য জুড়ে প্রচার করে বেড়াচ্ছি পার্টির নির্দেশে, আর আমার নামে গালিগালাজ করা হবে? তা আপনি কেন তখন সরবর্ণী তার কে বলেছে সরবই? কে বলেছে সরবই? সে কাজ করছিল কি করে? আপনার তো আরে ভাই সে কম্পাউন্ডার, পরিচিত মুখ। আরে সে কম্পাউন্ডার তো আরো বড় পরিচিত মুখ। সে তো কম্পাউন্ডারের মানে একদম লাস্ট লেভেল এমপ্লয়ি হতে পারে। হ্যাঁ, মানে সে তো কম্পাউন্ডার না, কম্পাউন্ডারের এমপ্লয়ি। তার এগেন্স্টে কেন বলবো? আমি তার এগেন্স্টে কেন বলবো? সেই তো ছড়ি। তার এগেন্স্টে সে ছড়ি ঘোরাচ্ছে না, ছড়ি কম্পাউন্ডার ঘুরিয়েছে, ছড়ি কম্পাউন্ডার ঘুরিয়েছে, যার জন্য এখন নিজে ছড়ি গুটিয়ে চলে গেছে। আপনার কথাতেই কিছুদিন আগে উঠে এসছে অভিষেক ব্যানার্জিকে মাঠে নেমে রাজনীতি করতে হবে। লোকে বলছে, মানে আমার কমেন্ট সেকশনেই আছে, অরূপ বাবু অভিষেক ব্যানার্জিকে বললেন মাঠে নেমে রাজনীতি করতে, সেখানে অভিষেক ব্যানার্জি রাজনীতি করতে গেলেন, অরূপ বাবুর কথা শুনে ডিমার জুতোটা খাওয়া হল। অভিষেক বন্দ্যোপাধ্যায় আগের দিন যেভাবে হেকেলড হয়েছেন, এটা গণতন্ত্রে কাম্য হতে পারে না। কিন্তু একজন বিরোধী নেতার কাছে এর থেকে বড় আশীর্বাদ আর কিছু হতে পারে না, যে রাস্তায় নেবে বিরোধী নেতা মার খাচ্ছে। বিরোধী নেতা মার খেলে বিরোধী নেতার গৌরব বাড়ে। মমতা ব্যানার্জি হাজরা মোড়ে যখন মার খেয়ে রক্তাক্ত হয়ে লুটিয়ে পড়েছেন, মমতা ব্যানার্জির জনসমর্থন বেড়েছে। বিরোধী নেতা মার না খেলে নেতা হয় না। অভিষেক ব্যানার্জি যদি আগামী দিন এই লড়াইটা লড়ে যেতে পারেন, তাহলে আগামী দিন অভিষেক ব্যানার্জি কোনো একদিন হয়তো মমতা ব্যানার্জি না হলেও মমতা ব্যানার্জির অর্ধেক হয়ে যাবেন বা কাছাকাছি হয়ে যাবেন। কিন্তু আজকে যদি ঘরে বসে যান, তাহলে অভিষেক ব্যানার্জি রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েই প্রশ্ন উঠবে। মমতা ব্যানার্জি মাননীয় এক্স মুখ্যমন্ত্রী যখন হাজরায় মার খেয়েছিলেন, তখন লোকের একটা সিম্প্যাথি ছিল তার উপর। কিন্তু আজকের ডেটে সার্ভের সংখ্যাটা খুবই কম, আমি খুব মোটামুটি 50 জন হতে পারে। 50 জনের মধ্যে যে কথা বলে যেইটুকু বুঝেছি, যে অভিষেক ব্যানার্জি যখন মার খাচ্ছেন তখন সবাই বলছে এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। আপনি একটা জিনিস, দুটোর পার্থক্য এই কারণেই, কারণ মমতা ব্যানার্জি যখন মার খেয়েছেন, মমতা ব্যানার্জি সরকার চালাননি তার আগে। মমতা ব্যানার্জি পুরো বিরোধী ফ্লেভারটায় মার খেয়েছে, তাই মমতা ব্যানার্জির বিরুদ্ধে কোনো অ্যান্টি ইনকামবেন্সি আসেনি। অভিষেক যখন মার খাচ্ছে, তার আগে 15 বছরের একটা অ্যান্টি ইনকামবেন্সি আছে, সদ্য বিজেপি ম্যান্ডেট নিয়ে এসছে। কিন্তু এই মার খাওয়াটার পরেও অনেক মানুষ তারা বলছেন যে এইভাবে মারাটা সঠিক হয়নি। বিশেষ করে যে পাথরটা ছুঁড়ে মারা হয়েছে, আপনারা দেখেছেন, চোখে অন্ধ হয়ে যেত। গো ব্যাক করুন, ব্যারাকেটিং করুন, স্লোগান শাউটিং হতেই পারে বিরোধী, কিন্তু ওইভাবে পাথর ছুঁড়ে একজন মানুষকে অন্ধ করে দেওয়ার প্রক্রিয়াটা, এইটা গণতন্ত্রে খুব কাম্য বলে আমার অন্তত মনে হয় না। আবারও বলছি, অভিষেক বন্দ্যোপাধ্যায় মার খেয়েছেন, আগামী দিন হয়তো বেরোলে আবার হেকেলড হবেন, কিন্তু যদি রাস্তায় দাঁড়িয়ে যান, মার খেতে খেতে যদি লড়ে যান, তাহলে কিন্তু নেতা কিন্তু মার না খেলে তৈরি হয় না। আজকে শুভেন্দু অধিকারীও মার খেয়েছেন, কুচবিহারও কিছুদিন আগে তার গাড়িতে এরকম ভাঙচুর হয়েছিল, কিন্তু শুভেন্দু অধিকারীর সাথে সিকিউরিটি ছিল। এক্ষেত্রে অভিষেকের সাথে কোনো সিকিউরিটিও ছিল না, এমনকি পুলিশও ছিল না, আপনারা সবাই দেখেছেন। মমতাদি যখন বারংবার মার খেয়েছেন, রাইটার্সের ভেতরে চুলের মুঠি ধরে মারতে মারতে বের করা হয়েছে, সিঙ্গুরে বিডিও অফিস থেকে মারতে মারতে বের করা হয়েছে। আজকে আপনি বারাসাতের কাছারি ময়দানে মমতা ব্যানার্জি মার খেয়েছেন, চমকাইতলায় ধাক্কা খেয়েছেন, 21শে জুলাই ইতিহাস, হাজরা মোড় ইতিহাস, তারপরে মমতা ব্যানার্জি তৈরি হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আরো অনেক মাইল পথ এগোতে হবে। তবে তার আগে তৃণমূলের মধ্যে এখন যা টালমাটাল পরিস্থিতি, আগে দলটা কোন জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে সেটার উপর অনেক কিছু নির্ভর করছে। সেখান থেকে আমার সেকেন্ড প্রশ্ন, মানে এটার সেকেন্ড পার্টটা, যে দুজন আপনাদের কর্মী গ্রেফতার হলো অভিষেক ব্যানার্জিকে হ্যাকেল করতে গিয়ে, এটা আপনারা ভেবেছিলেন? বলা হয়েছে তৃণমূল কর্মী, আমি যতটুকু দেখলাম ওই যে ছেলেটি ফুটবল খেলে, ওর সাথে আমি দেখলাম রূপা গাঙ্গুলির ছবি রয়েছে মিটিংয়ে, ওর সাথে দেখলাম সেলফি রয়েছে, তারপর প্রচুর মহিলা যারা ওখানে সরাসরি ডিম ইট এইসব লাঠি ঝাঁটা নিয়ে গিয়েছিলেন, তাদের বিভিন্ন মণ্ডলের দায়িত্বপ্রাপ্ত সেরকম ছবিও দেখেছি। আবার যে দুজন গ্রেপ্তার হয়েছে বলছেন, তার মধ্যে একজন জয়কে আমি চিনি, আমার মানে কলেজেই ছাত্ররাজনীতি সুবাদে তখনকার দিনে পুরনো ছেলে। জয় এই ঘটনার সাথে জড়িত নয়, জয়ের পরিবার বলছে, এবং জয় ছিলই না ওখানে প্রেজেন্ট। তার মধ্যে যাই না, দেখুন 4 তারিখ রেজাল্ট বেরোনোর পর দুপুর 12টার পরে অনেকে বিজেপি হয়েছে, তৎকাল বিজেপি হয়েছে। তাদের মধ্যে কেউ করে থাকলে সেটা পুলিশ প্রশাসন তদন্ত করে দেখুক। শতরূপ ঘোষবাবু বললেন যে ডিজে যেটা অভিষেক ব্যানার্জি বলেছিলেন যে 4th পর বাজানো হবে, ডি ফর ডিম আর জে ফর জুতো, এটা নিয়ে আপনার বক্তব্য? শতরূপ কি বললো? সিপিএম এখনো এত কিছুর পরে, সিপিএম তো 4%, তৃণমূল 41, 4-এর উত্তর 41 এখনো না দিলেও চলবে। মমতা ব্যানার্জি মিটিং ডাকছেন, সেখানে বিধায়করা অনুপস্থিত। মমতা ব্যানার্জি মিটিং ডাকছেন যেখানে একটা শৌচালয়তেও বলতে হতো যে তার অনুপ্রেরণায় হচ্ছে। কাদের টিকিট দিয়েছিলেন?
কাদের টিকিট দিয়েছিলেন? কাদের টিকিট দিয়েছিলেন? অভিষেক ব্যানার্জি মার খাচ্ছে সোনারপুরে গিয়ে, সোনারপুর দক্ষিণের এমএলএ ছিলেন 5 বছরের সুন্দরী অভিনেত্রী, কোথায়? কেন তো রইলেন না অভিষেক ব্যানার্জির পাশে? কমপ্লেন তো ছিল, দিদি তো সব জানতেন, টিকিট দেওয়া হবে না বলেছিল। তারপরও শুধু ওই সেলিব্রিটি, মমতা ব্যানার্জির চারপাশে যারা ঘিরে থাকতো সেই সেলিব্রিটি গুলো সবার আগে পালিয়েছে। মমতা ব্যানার্জি বাড়িতে রবীন্দ্র জয়ন্তী হচ্ছে, কোনো সেলিব্রিটি নেই দিদির পাশে। ওই পুরনো অসিত মজুমদার, একটা বৃদ্ধ মানুষ, আজকে তাকে অ্যারেস্ট হতে হচ্ছে। আরে অ্যারেস্ট হচ্ছে মমতা ব্যানার্জির জন্য। আজও কেন অসিত মজুমদারকে টিকিট দেয়নি? কেন দেয়নি? সংগঠন থেকে খুব সুন্দর করে আজকে কেন হুগলি জেলা সদর, কেন অসিত মজুমদাররা টিকিট পাবে না? যে অসিত মজুমদার আজও জেলে যাচ্ছে। আবার কম্পাউন্ডার রাজ, কোন কম্পাউন্ডার বুঝিয়েছে? আপনার কথাতে এর আগের প্রসঙ্গে উঠে এলো যে আপনাকে প্রচার করতে পাঠিয়েছিল। আপনার মনে হয় আপনি এতদিন যে প্রচার করেছেন কোনো খারাপ লোকের জন্য প্রচার করে ফেলেননি তো, যদি নিজেকে প্রশ্ন করেন? আমি আবারও বলছি, মানুষের থেকে বড় বিচারক কেউ হয় না। আপনি হাজার প্রচার করলেও মানুষ দিনের শেষে সব বোঝে। আজকে আমি কেন মুখপাত্র ছেড়েছি তার অন্যতম কারণ এটাই যে আমরা যে কথাগুলো বলেছি এই কথাগুলো মানুষ গ্রহণ করেননি, কারণ আমাদের কথার যুক্তি মানুষকে পছন্দ হয়। তাহলে যেই জায়গায় আমার কথা মানুষ গ্রহণ করেননি, প্রত্যাখ্যান করেননি, সেখানে আমি কেন পদ আঁকড়ে বসে থাকবো? এই নীতিগত কারণে পদত্যাগ করেছি, তার জন্য আমাকে বিজেপিটা এগিয়ে দেওয়া হচ্ছে। আর কারা টেগাচ্ছে? যারা 2011 পরে তৃণমূল। আর আমি তো 1998 দল তৈরি হওয়ার আগে থেকে তৃণমূল, 97 সালের সেই মিছিল থেকে, ঐতিহাসিক ইনডোর বনাম আউটডোর থেকে। আমরা তো তখনকার তৃণমূল, আমরা তো তার আগে ছাত্র পরিষদ। সিপিএম হাতে মার খাওয়া, 34 বছর বিরোধী রয়েছি, 15 বছর তো মাত্র শাসকে। 34 বছরের বিরোধীর যে জ্বালা, 15 বছরের শাসকের মেদ এত চওড়া হয়নি। আর আমার জীবনে তো মেদ লাগেনি, ক্লেদও লাগেনি, তাই আমাদের বিরোধিতা থাকতে কোনো অসুবিধা হবে না। আপনার টালিগঞ্জের একজন সমর্থক আমার পোস্টে একটা কমেন্ট করেছে, টালিগঞ্জে দল করলাম এতদিন, এখন বিধায়ক ভ্যানিশ। অরূপদা, তুমি ছেড়ে চলে গেলে কি করব? বিপদ হলে কোথায় জানাবো? গেরুয়া আবির মেখে স্বঘোষিত বিজেপি হতে হবে। কেন বিজেপি হতে হবে সবাইকে? কারো ভালো লাগলে কেউ বিজেপি করবে, যদি বিজেপির কাজ পছন্দ হয় কারো বিজেপি করতে অসুবিধা নেই। সে মন থেকে বলছে না। এইবার যদি কারোর বিজেপি করতে ইচ্ছে না হয়, মানুষ পলিটিক্যাল থাকে, কোনো পতাকা ছাড়াও প্রতিবাদ করা যায়। আরজিকরের সময় রাস্তায় মানুষ নেমেছিল কোনো পতাকা ছাড়া, এবং আরজিকর মানুষের মনে প্রভাব ফেলেছিল বলেই মহিলা ভোট চলে গেছে। যদি রাজনীতি করা মানে মানুষের সাথে থাকা হয়, কোনো দল ছাড়াও রাজনীতি করা যায়। কিন্তু সে তো আজকে যেটা নিজের নেতাদের থেকে সাপোর্ট চাই, তার ভুলটা কোথায়? সাপোর্টে কি, সাপোর্ট কেউ ওভাবে দেবে না। প্রত্যেকের নিজের সাপোর্ট, নিজের মনকে সাপোর্ট দিতে হয়। তার ভুল নেই। যদি সে কর্মী হয় তার অসুবিধা কি আছে? তার সাপোর্ট লাগবে কেন? যদি সে অন্যায় না করে থাকে, তার বাড়িতে কেউ আক্রমণ করছে না। যদি কেউ অন্যায় করে না থাকে, অত্যাচার করে না থাকে, তার বাড়িতে কেউ আক্রমণ করছে না। যারা তোলাবাজি করেছে, অন্যায় করেছে, অত্যাচার করেছে, তাদের বাড়িতে আক্রমণ হচ্ছে, কোনো সাধারণ কর্মীর বাড়িতে আক্রমণ হচ্ছে না। এই জন্য কি টিএমসি কাউন্সিলরদের বাড়িতে পুলিশের 2-3টে করে বসে আছে, আপনার বাড়িতে কেউ নেই? ন্যাংটন নেই, বাটপাড়ের ভয়। আমি তো এখনো পাড়ার চায়ের দোকানে রাত 11টা অব্দি আড্ডা মারি। পার্টি অফিস আমি খুলেছি, ভাঙা পার্টি অফিস, নিজে গিয়ে খুলেছি। আমাকে তো কেউ অ্যাটাক করে, কেউ তো অ্যাটাক। এই নেতাজি নগর পার্টি অফিস আমি খুলে বসছি। যেদিন আমি বসে খোলা ছিল, তারপর থেকে আমার বন্ধ রয়েছে। রোজ আমি ওয়ার্ড অফিসে পরিষেবা দিই, এই এখনো রয়েছেন, এখন অফিসে পরিষেবা দিচ্ছি। আমার কি আছে? আপনি এখন তৃণমূল মুখপাত্র নেই, আমি জানি, আপনার কোনো দায়ও নেই, বাট নিট নিয়ে অরূপবাবুর কথা মানুষ জানতে চায়। সিবিএসসি নিয়ে অরূপবাবু কি ভাবছে, এটাও মানুষ জানতে চায়। ধর্মেন্দ্র প্রধান উনি নিজেই বলেছেন, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী, নিজের প্রশ্নপত্র লিক হয়নি, হ্যাঁ কিছুটা ফাঁস হয়েছে, মানে আমি মানেটা বুঝতে পারলাম না। আমিও বুঝি। মানে উনি মারা যাননি, কিন্তু ওনার পালস রেট পাওয়া যাচ্ছে না এবং ওনার ব্রেন রেসপন্স করছে না, ব্যাপারটা এরকম আর কি। এবং নিটের মতো পরীক্ষা, এবং আমাদের যে রাজ্যের যে জয়েন্ট এন্ট্রান্স ছিল, সেই স্ট্রাকচার তো সব নষ্ট করে দেওয়া হয়েছে। রাজ্যগুলো নিজস্ব নিজস্ব, এবং পশ্চিমবঙ্গের জয়েন্ট অত্যন্ত ইম্পর্টেন্ট পরীক্ষা ছিল, কার্যত সেটা নন ফাংশনাল করে দেওয়া হয়েছে সেগুলোকে। এই নিটের মতো প্রশ্নপত্র, এবং লক্ষ লক্ষ কোটি কোটি টাকার এই দুর্নীতি প্রতি বছর, এটা এক বছর বলে না, প্রতি নিটে এই অভিযোগ ওঠে। বিজেপি আজকে ম্যাসিভ ম্যান্ডেট নিয়ে বেঙ্গলে এসছে, গোটা দেশে রয়েছে ঠিকই, কিন্তু বিজেপির এগেন্স্ট তো হিউজ এন্টি ইনকামপেন্সি গোটা দেশ জুড়ে। আপনি সারা দেশে যদি তাকান, আনএমপ্লয়েড ইউথ, তার হাতে কাজ নেই, গরিবের পেটে ভাত নেই, হাজার হাজার মানুষ রাস্তায়। আর এদিকে বড়লোক আদানি আম্বানি সহ 64টা কোম্পানি, কনসার্টিয়াম, তারা হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা মালিক হচ্ছে, তাদের লোন রাইট অফ করা হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে এই যে চূড়ান্ত বৈষম্য, বিজেপির জন্য খুব সুখকর সময় নয়। বিজেপি যদি এগুলোকে অ্যাড্রেস করতে পারে,
তাহলে ভালো, যদি না করতে পারে তাহলে বিজেপিও কিন্তু ফল ডাউন অবশ্যম্ভাবী। কারণ নরেন্দ্র মোদী 15 বছর হয়ে গেছে, তারও মহৎ চললো, তারও অ্যান্টি ইনকামবেন্সি কিছু কম নয় 2029-এ। আমরা দেখেছিলাম যে জিডিপি গ্লোবাল র্যাঙ্কিংয়ে ভারতবর্ষ 4th এসেছিল, আজকের ডেটে 6th। কারণগুলো কি কি হতে পারে, আর আমরা 3rd অব্দি পৌঁছাবো কি করে? নরেন্দ্র মোদী একসময় বলেছিলেন, জিস দেশ কা রুপয়া গিরতা হ্যায় ও দেশ গিরা হুয়া হতা হ্যায়। আজকে ডলার মোটামুটি 97 টাকা। 97 টাকা। আজকে যারা ভারতবর্ষের টাকা মেরে পালিয়ে যাচ্ছে তাদের লোন রাইট অফ করে দেওয়া হচ্ছে। গরিব মানুষের অবস্থা ক্রমশ সংকুচিত হচ্ছে, খুব স্বাভাবিক। কারণ এবং ভারত সরকারের যে লোন, এই যে পশ্চিমবঙ্গ সরকারের লোনের কথা বলি, সিপিএম আমলে 2 লক্ষ কোটি টাকা দেনা ছিল, মমতা ব্যানার্জির আমলে প্রায় 7 লক্ষ কোটি টাকায় পৌঁছেছে। আর মমতা ব্যানার্জি সরকারের আমলে রেভিনিউ ইনকামও বেড়েছিল, 20,000 কোটি টাকা থেকে 1,20,000 কোটি টাকা বেড়েছিল। কিন্তু একইভাবে ভারত সরকার যখন নরেন্দ্র মোদী ক্ষমতায় আসেন, 55 লক্ষ কোটি টাকা দেনা ছিল। 2024 সালে সেটা হয়েছিল 155 লক্ষ কোটি টাকা, আজকে সেটা প্রায় 200 লক্ষ কোটি টাকা। মানে ভারতবর্ষের এর আগে পূর্বতন 16 জন বা 17 জন প্রধানমন্ত্রী মিলে টোটাল যত দেনা করেছিলেন, মোদীজির আমলে একা তার 4 গুণ দেনা হয়ে গিয়েছে। তাই অর্থনৈতিকভাবে যে ভারত খুব ভালো জায়গায় আছে এটা নয়। এখনো পর্যন্ত ক্রুড অয়েলের দাম কিন্তু বিশাল কিছু ডিফারেন্স হয়নি, কারণ এর থেকেও ক্রুড অয়েলের দাম বেশি ছিল 2012 সালে। তখন পেট্রোল 64 টাকা থেকে 72 টাকা হয়েছিল, আজকে পেট্রোল কিন্তু হচ্ছে 115 টাকা। এটাই আমি আসছি, উদয় কটকজি বলেছেন আ বিগ ইকোনমিক ক্রাইসিস ইজ কামিং। বিজেপির বক্তব্য, নরেন্দ্র মোদী ইজ দেয়ার, অরূপ চক্রবর্তীর বক্তব্য। মোদিজি ইজ দেয়ার, ওয়েল অ্যান্ড গুড। মোদিজি যদি সামলাতে পারেন আরো ভালো, ভারতবাসী হিসেবে আমাদের ভালো লাগা থাকবে। কিন্তু সামলানো যাচ্ছে কি? বাস্তব কি সে কথা বলছে? গরিব মানুষ তারা কি সত্যি ভালো আছেন? মধ্যবিত্ত কি ভালো আছে? যারা কর্পোরেট, যারা উচ্চবিত্ত, সেই সেকশনটা বাদ দিয়ে বাকি 88% ভারতবাসী, 12% ভারতবাসী বাদ দিল, তারা কি সত্যি ভালো আছে? এই প্রশ্নের উত্তর তো তারা নিত্যদিনের অভিজ্ঞতা দেখছে। ভুকা পেট খায়েঙ্গে ফিরবি মোদিজি কো লায়েঙ্গে যারা স্লোগান দিয়েছিল, যে হকার শিয়ালদা স্টেশনের বলেছিল 2017 সাল থেকে বিজেপিটা করেছি, সেই হকারের দোকানটা যখন তুলে নেওয়া হচ্ছে, ওখানে কোনো কর্পোরেট তারা স্টল দেবে, 10 টাকার ঝালমুড়ি পাবেন না, চা পাবেন না, 1 কাপ চায়ের দাম হয়তো এয়ারপোর্টের মতো মিনিমাম 200 টাকায় কিনতে হবে। সাধারণ মানুষ যাবে কোথায়? মানুষকে বাদ দিয়ে গণতন্ত্র থাকতে পারে কি? কিন্তু একটা জিনিস দেখছি, এই ইলিগাল কনস্ট্রাকশন ভাঙা বা হকারদের পাশে কিন্তু সিপিএম আইএসএফ কে দেখতে পাচ্ছি, আমি তৃণমূলকে খুঁজছি কিন্তু দেখতে পাচ্ছি না। একদম সত্যি কথা। আমি তো তৃণমূলের মুখপাত্র নেই, এই প্রশ্নের উত্তর তৃণমূলের অফিসিয়াল মুখপাত্ররা দেবেন। আপনার কথা একটা উঠে এলো যে আমাদের ডেপ যেইটুকু ছিল, আমাদের রেভিনিউ বেড়েছিল ওয়েস্ট বেঙ্গলের, কিন্তু লোকে প্রশ্ন করে যে যেই রেভিনিউটা বেড়েছিল সেই রেভিনিউটা কোথায় আমরা ইনভেস্টমেন্ট করেছি। না, আপনি আমি দেখুন, আমি তো অর্থনীতি বুঝি না, ছাত্র নই, আমি খুব অশিক্ষিত এই বিষয়। আমার থেকে একটু বেশি অর্থনীতি বোঝেন সম্ভবত অমর্ত্য সেন, আপনার থেকেও সম্ভবত একটু বেশি অর্থনীতি বোঝেন অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। তারা বলেছেন গরিব মানুষের হাতে টাকা পৌঁছতে, যাতে গ্রামীণ ইকোনমিটা বুস্ট আপ থাকে। এই যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকাটা, এই টাকাটা না কেউ ফিক্সড ডিপোজিট করেনি। 1,500 টাকা মাসে ফিক্সড ডিপোজিট কেউ করতো না। ওই টাকাটা কি করতো? সে গ্রামীণ অর্থনীতিতে ইনভেস্ট করতো। কিভাবে? সে ছেলের জন্য বা মেয়ের জন্য স্কুল থেকে একটা ব্যাগ কিনতো, স্কুলের একটা ব্যাগ কিনতো। সে একদিন ভালো খাবার রান্না করার জন্য বাজার থেকে বাজার করতো। লোকাল হাট থেকে একটা গামছা বা একটা শাড়ি কিনতো, বা বাচ্চাটার জন্য জামা কিনতো। টাকাটা গ্রামীণ অর্থনীতিতেই রোটেট করতো, এবং অর্থনীতিতে যত চাকা ঘুরবে, মানে রোটেট করবে, তত বেশি অর্থনীতি শক্তিশালী হবে। আগের সরকার, তার জন্য আপনি যদি জিএসডিপি দেখেন, গ্রস স্টেট ডোমেস্টিক প্রোডাক্ট, পশ্চিমবঙ্গের প্রথম 3টে রাজ্যের মধ্যে কিন্তু পশ্চিমবঙ্গ রয়েছে, ভারতবর্ষের প্রথম 3টে রাজ্য। নতুন সরকারের কাছে অনেক প্রত্যাশা আছে, তারা কিভাবে বিষয়গুলো, অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম তারা ফিল আপ করাচ্ছেন, পুরসভার আধিকারিকদের দিয়েই করাচ্ছেন, আমার ওয়ার্ডেও কাজ চলছে। যদি সত্যি সত্যি পায়, নিশ্চিতভাবে ভালো কাজ, সাধু উদ্যোগ, ভালো কাজকে সাধুবাদ জানাবো। কিন্তু আবার একই সাথে গরিব মানুষের পেটে লাথি পড়লে, সেটার বিরোধিতা না করলে, তাহলে রাজনীতি দরকার পড়বে না, তাহলে ওই কর্পোরেটে চাকরি করাই ভালো ছিল। রাজনীতি যখন করতে এসেছি, রাজনীতি মানে মানুষের কথা বলা, মানুষের কথা বলে যাওয়া।